সুপ্রভাত। ABC নিউজ এইচডি লাইভে আপনারা সবাই স্বাগত। পত্রপত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়ার শীর্ষক অনুষ্ঠানে আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ শুরু করছি। দৈনিক সংবাদ সোমবার 29 অগ্রহায়ণ 1426 বাংলা 16 ডিসেম্বর 2019 ইংরেজি। সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। নাগরিকত্ব আইন কংগ্রেসকে দুষলেন প্রধানমন্ত্রী। বঙ্গে অবস্থার অবনতি, বহু ট্রেন বাতিল। অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো এক বাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রাজধানীর বোজ্জং বয়েজ স্কুল হোস্টেলের বিপরীতে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় অবসরপ্রাপ্ত শিক্ষক গৌতম দাশগুপ্তের বাড়ির সবকটি ঘর। ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকা। বেপরোয়া গতিতে ছুটছে যান, নেই ব্যবস্থা। পরিবর্তনের পথে ত্রিপুরা, বাড়ছে সাজার হার। মুখ্যমন্ত্রী। প্রশাসনের শীর্ষ মহলে অস্বস্তি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। শুধু প্রশাসনের মাঝারি ও নিচু স্তরে নয়, শীর্ষ মহলেও এক অভূতপূর্ব অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে অফিসারদের পোস্টিং এর ক্ষেত্রে যেমন সিনিয়রিটি না মানার অভিযোগ রয়েছে, তেমনি উদ্ভূত পরিস্থিতির কারণে অফিসার কর্মচারী সকলের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে। প্রশাসনের শীর্ষ মহলের IAS, IPS অফিসাররাই নিজেদের পোস্টিং ও দায়িত্ব নিয়ে স্বস্তিতে নেই। এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রাক্তন মুখ্য সচিব LK গুপ্তার শিপার্ডের মহানির্দেশক পদে বদলি করার ঘটনার পর। LK গুপ্তার স্বেচ্ছা অবসরে যাবার ঘটনায় অফিসাররা নীরব ভূমিকা পালন করলেও মনে মনে মেনে নিতে পারেননি কেউই। যে কজন অতি ক্ষমতাবান অফিসার সে সময় উৎফুল্ল হয়েছিলেন, পরবর্তী সময়ে তারাও এখন নিজেদের অবস্থান নিয়ে স্বস্তিতে নেই। 1990 ব্যাচের IAS অফিসার মনোজ কুমার বর্তমানে মুখ্য সচিব, যদিও তার উপরে সিনিয়র IAS অফিসার রয়েছেন 6 জন। তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে ডেপুটেশনে কর্মরত। এরা হলেন সঞ্জীব রঞ্জন 85, ডক্টর GS আয়েঙ্গার 87, সুশীল কুমার 87, ডক্টর রাকেশ সরওয়াল 88, ডক্টর K রাজেশ্বর রাও 88, লোকরঞ্জন 89। 6 জনকে ডিঙিয়ে মনোজ কুমার মুখ্য সচিব হলেও এর মধ্যে তিনি নাকি কেন্দ্রীয় প্রশাসনের ডেপুটেশনে যাবার চেষ্টা চালাচ্ছেন। মনোজ কুমারের পর সিনিয়র অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কুমার অলোক, তিনি মুখ্যমন্ত্রী অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশাসনের সর্বাধিক ক্ষমতাবান অফিসার হিসেবে তার বেশ নামডাক ছিল, কিন্তু সম্প্রতি তাকে কার্যত দপ্তরহীন করে দেওয়া হয়েছে। তার হাত থেকে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দপ্তর নিয়ে প্রিন্সিপাল সেক্রেটারি BK সাহুর হাতে দেওয়া হয়েছে। কুমার অলোক আজ থেকে ছুটিতে গেছেন। মহাকরণে জোর গুঞ্জন তিনিও নাকি কেন্দ্রীয় প্রশাসনের ডেপুটেশনে যাবার তদবির করছেন। সম্প্রতি সিভিল প্রশাসনের প্রিন্সিপাল সেক্রেটারি পদে পোস্টিং দেওয়া হয়েছে 1987 ব্যাচের IPS অফিসার VS যাদবকে, অথচ খোদ চিফ সেক্রেটারি তার জুনিয়র। এ নিয়ে IPS মহলেও অসন্তোষ। বিদ্যুৎ নিগমও আরেক কীর্তি হয়েছে। TSECর CMD করা হয়েছিল ডক্টর MS কেলেকে। 4 ডিসেম্বর চেয়ারম্যানের দায়িত্ব থেকে ডক্টর কেলেকে অব্যাহতি দিয়ে IAS অফিসার SR কুমারকে নন এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর কেলে নাকি শীঘ্র রাজ্যান্তরী হবেন। সম্প্রতি প্রশাসনে এক অজ্ঞাত ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। মহাকরণে অফিসার কর্মচারী মহলে জোর গুঞ্জন, একাংশ অফিসার কর্মচারী মোবাইল ফোন না কি মনিটরিং হচ্ছে। এ প্রচারের জেরে এখন অধিকাংশ অফিসার কর্মচারী ফোনে অফিসিয়াল কোনো কথাবার্তা বলছেন না। একাংশের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে। অফিসারদের ফাইলে নোট দেওয়া নিয়ে সতর্কতা আগেই শুরু হয়েছে। সকলেই এখন স্রেফ ইয়েস স্যার ভূমিকা পালন করে যাচ্ছেন। অজানা আতঙ্কে জবতবু সকলে। এরই মধ্যে সাসপেনশন, শোকজ, স্বেচ্ছা অবসরে যাওয়ার আবেদন ইত্যাদি ঘিরে রয়েছে ঝুড়ি ঝুড়ি গুঞ্জন। সব মিলিয়ে প্রশাসনে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অফিসার কর্মচারীদের অস্বস্তি, অবিশ্বাস ইত্যাদির প্রভাব পড়ছে প্রশাসনের স্বাভাবিক কাজকর্মে। পুরল বাস, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, আন্দোলনে অগ্নিগর্ভ দিল্লি। গুয়াহাটি নয়াদিল্লি 15 ডিসেম্বর PTI। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে পুলিশি গুলিচালনায় আরও 2 ব্যক্তির মৃত্যু হলো আসামে। সব মিলিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী হিংসাত্মক আন্দোলনের জেরে আসামে এ নিয়ে প্রাণ গেল 4 ব্যক্তির। রবিবার যে 2 ব্যক্তির প্রাণ গেছে তারা পুলিশের গুলিতে আহত হয়েছিল আগে। এদিন হাসপাতালে তাদের মৃত্যু হয়। এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন এবার উত্তর পূর্বের সীমানা ছাড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে নয়াদিল্লিতে পর্যন্ত পৌঁছে গেছে। এবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে দেশব্যাপী সচেতনতা চালাবে বিজেপি। রবিবার
দিল্লির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আগুন জ্বালিয়ে দেওয়া হয় বাসে। সেই সময় বাসে যাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুটি বাইক থেকে পেট্রোল বের করে 3টি বাসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে এসে 2 দমকল কর্মী আহত হন এই ঘটনায়। বিক্ষোভ থামাতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লোকগুলো বাইক থেকে পেট্রোল বের করে বাসে আগুন ধরিয়ে দেয়। তখনও বাসের মধ্যে যাত্রী ছিল। এক মহিলা আতঙ্কে চিৎকার করছিলেন। একজন পুলিশের দিকে পাথর ছুটতে শুরু করেছিল। এদিন নয়াদিল্লির মথুরা রোড, ভরতনগর সহ একাধিক এলাকায় একের পর এক বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাসের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী, কিন্তু আন্দোলনকারীরা দমকলের একাধিক ইঞ্জিনে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠে যে নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। জানা যাচ্ছে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে সিআরপিএফ নামানো হয়েছে। বিক্ষোভের জেরে দিল্লির মেট্রো পরিষেবাতেও প্রভাব পড়েছে। দিল্লি মেট্রো সূত্রে জানানো হয়েছে সুখদেব বিহার, জামিয়া মিলিয়া ইসলামিয়া, উখলা বিহার এবং যশোলা বিহার এই 4টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। কোনো ট্রেন এই 4টি স্টেশনে থামাবে না বলেও জানানো হয় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে উঠছে আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। পরিস্থিতি ভয়ানক হয়ে উঠে আসাম ও ত্রিপুরায়। গুয়াহাটিতে অসংখ্য মানুষ রাস্তায় নেমে পড়েন। প্রতিবাদ চলে সিএবির বিরুদ্ধে। রাজধানীর বিভিন্ন জায়গায় ভাঙচুর, যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে মেঘালয়ের রাজধানী শিলংয়ে। অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গোটা দেশ জ্বলছে। একের পর এক রাজ্যে অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে। কার্যত কোণঠাসা হয়ে পড়ছে মোদী সরকার। এই অবস্থায় নাগরিকত্ব বিলে পরিবর্তনের ইঙ্গিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, যদিও ক্রিসমাসের পরে এই বিষয়ে খোলসা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই জানা গিয়েছে। জাতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে মেঘালয়ের মন্ত্রীদের সঙ্গে কথা বলার পরেই মত পরিবর্তন শাহের। মূলত যেভাবে দেশ জুড়ে হিংসা চলছে সেই পরিপ্রেক্ষিতেই এই মত পরিবর্তন বলে জানা যাচ্ছে। আজ রবিবার ঝাড়খণ্ড নির্বাচনী প্রচারে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি জানান মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা তার কাছে আসেন। সে রাজ্যের সমস্যার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ। তবে যদি কিছু সমস্যা থাকে বড়দিনের পর আলোচনা করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আশ্বাসবাণী মিলতেই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন কনরাড সাংমা। রাজনৈতিক মহলের মতে নাগরিকত্ব আইন পাশ হওয়ার পরই জ্বলে উঠে গোটা উত্তর পূর্ব ভারত। আসাম, ত্রিপুরা সহ একের পর এক রাজ্যে জ্বলতে থাকে প্রতিবাদের আগুন। বিক্ষোভ বড় আকার নেয় মেঘালয়েও। প্রথম 2 রাজ্যে ক্ষমতায় বিজেপি। মেঘালয়ে বিজেপি সমর্থিত সাংমার ন্যাশনাল পিপলস পার্টি। এই অবস্থায় কার্যত গদি নড়বড়ে হচ্ছে এই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। আর সেই কারণেই অমিত শাহ নয়া এই বিলে বেশ কিছু পরিবর্তন করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে এই অবস্থায় অমিত শাহের সঙ্গে দেখা করতে ছোটেন সাংমা। অমিত শাহের সঙ্গে দেখা করে তিনি আশ্বস্ত বলে জানা গিয়েছে। সাংমা জানিয়েছেন অমিত শাহ নরেন্দ্র মোদী বারবার আশ্বস্ত করেছেন যে নয়া নাগরিকত্ব আইন যেসব রাজ্যের জনজাতি, ভাষা, সংস্কৃতি, অস্তিত্বে প্রভাব পড়বে না। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসামবাসীর উদ্দেশ্যে রাজ্যের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। একই সাথে আসামবাসীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। এতে কারোর কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। বাংলাদেশে আজ মহান বিজয় দিবস। আগামীকাল 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। এদিনে বাংলাদেশের মানুষ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে মাতৃভূমিকে স্বাধীন হিসেবে প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর 1971 সালের এই দিনে ঢাকায় রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তান বাহিনী বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ ঝরে 30 লক্ষ মানুষের। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালি মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 17,000 সৈন্য শহীদ হয়েছেন। ঢাকা ছাড়াও ভারতের কলকাতায় ফোর্ট উইলিয়াম বিজয় উৎসবের আয়োজন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ
দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। দিবসটি সরকারি ছুটির দিন হলেও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলোর প্রধান সড়ক ও সড়ক দ্বীপ জাতীয় পতাকায় সজ্জিত করা হবে। রাতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় করা হবে আলোকসজ্জা। হাসপাতাল, কারাগার ও এতিমখানাগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বেতার ও টিভি চ্যানেলগুলো সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। এবারের বিজয় দিবস পালিত হবে কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে। ৭১ পরবর্তী সময়ে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু কাজ শুরু করেন। তার নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়ন শুরু হলে তা মেনে নিতে পারেনি স্বাধীনতা বিরোধী চক্র। ঘাতক দালালেরা দেশ স্বাধীনের কয়েক বছর পরে ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে স্থবির হয়ে পড়ে বাংলাদেশের উন্নয়ন। দীর্ঘদিন পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের কাতারে প্রবেশ করতে চলেছে। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী বা মুজিবর্ষ উদযাপনের ঢেউ লেগেছে সারা দেশে। সামনে আসছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার চলছে। ৭১-এর রেসকোর্সে ময়দানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সার্বিকভাবে ৩০ লক্ষ শহীদ বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার রক্তের ঋণ কিছুটা হলেও শোধ হয়েছে। নাগরিকত্ব আইন আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে জিএমপি। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করছে জিএমপি। সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন সংগঠনের নেতারা। রবিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন নেতৃবৃন্দ। পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা জানান, ২০১৬ সালে নাগরিকত্ব সংশোধনী বিল প্রথম উত্থাপন হয় সংসদে। বাম সাংসদদের তখন সংখ্যাধিক্য ছিল। লোকসভায় সরব হয়েছিলেন জিতেন চৌধুরী। জিএমপি আন্দোলনসূচি নিয়েছিল। সেই লড়াই জিএমপি আগামীতেও জারি রাখবে। রাধাচরণ বলেন, ত্রিপুরায় কেউ কেউ ভাবছে এটি শুধুই উপজাতিদের লড়াই, কিন্তু ঘটনা এমন নয়। এই আইন সবার স্বার্থ ক্ষুণ্ণ করবে, তাই সবাই মিলে লড়তে হবে। ত্রিপুরায় সাম্প্রতিক হিংসার ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, বিজেপি আইপিএফটির সরকার ক্ষমতায় থাকলে এ ধরনের ঘটনা আরও ঘটার আশঙ্কা থাকবে। আইপিএফটি সরকারে আছে, আবার আইন ভাঙাতেও আছে। ওরা আগে ওদের অবস্থান স্পষ্ট করুক। তিনি বলেন, জিএমপি দাবি করছে কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাও সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর থেকে বিরত থাকার ঘোষণা দিক। বন্ধের নামে যেসব হিংসাত্মক ঘটনা ঘটেছে সেগুলির পুনরাবৃত্তি যাতে না ঘটে, এ ব্যাপারে সরকারকে সতর্ক করার পাশাপাশি রাধাচরণ দেববর্মা রাজ্যের চিরাচরিত ঐক্য সংহতি বজায় রাখতে সবার কাছে আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে জিএমপির সভাপতি জিতেন চৌধুরী জানান, সুপ্রিম কোর্টের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মামলা করতে সোমবার তারা দিল্লি রওনা হচ্ছেন। এই আইনে দেশের সর্বত্র এবং দেশের বাইরে গোটা উপমহাদেশে প্রভাব পড়ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের সংগঠন উষ্মা প্রকাশ করে বলেছে, ভারতে এই আইন কার্যকর হলে তাদের দেশে মৌলবাদীরা উৎসাহিত হবে। ইউরোপ, আমেরিকা থেকেও এই আইন নিয়ে কথাবার্তা উঠতে শুরু হয়েছে। সমালোচিত হচ্ছে ভারত। মোদী শাহের নেতৃত্বে ভারতকে আজ এই জায়গায় ট্রেনে নামিয়েছে। নাগরিকত্ব আইনের অভাবনীয় পরিণতি সম্পর্কে বলেন, আসামের মানুষ রাস্তায় নেমে গেছেন, বাংলায় আন্দোলন ছড়ছে, মেঘালয় তাই। এদিন অরুণাচল প্রদেশেও ছাত্ররা প্রতিবাদ জানিয়েছে। মানুষকে এ ধরনের আইন দিয়ে বোকা বানানোর চেষ্টা হচ্ছে বলে জানিয়ে জিতেন চৌধুরী বলেন, যারা এই আইনের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছেন, আমরা সেই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাই। সংহত আন্দোলনের পাশাপাশি আমরা আইনি লড়াইও করব। সেজন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। সম্প্রতি ত্রিপুরায় ক্যাব বিরোধী আন্দোলনের সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ দাবি করে জিতেনবাবু বলেন, গ্রাম পাহাড়ে বহু মানুষ ভীত সন্ত্রস্ত, তাদের জন্য দায়িত্ব নিক সরকার। নাগরিকত্ব সম্পর্কে জিতেনবাবু বলেন, ১৯৪৯ সালের পর নাগরিকত্বের ভিত্তি বছর ১৯৭১ করাটা অনিবার্য হয়ে উঠেছিল জাতীয় আন্তর্জাতিক কারণে। ইন্দিরা মুজিব চুক্তি দিয়ে সেই অনিবার্যতায় সমাপ্তি ঘটে। আজ কিন্তু সেরকম কোনো পরিস্থিতি দেশে নেই, তাই সিএএ শুধু অস্থিরতাই তৈরি করবে। ভিন্ন প্রসঙ্গে জিতেনবাবু এদিন জানান, ফেনীতে মৈত্রী সেতুর পরবর্তীতে ওই এলাকায় একটি লজিস্টিক হাব করার কথা চলছে। গত কয়েকদিন ধরে প্রশাসনিক কিছু লোক ও বিজেপির লোকেরা সাবরুমের পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজে গিয়ে গ্রামের লোকজনদের জমি ছেড়ে দেওয়ার জন্য বলছে। এখানকার ৪৬৯টি পরিবারকে উৎখাতের ভয় দেখানো হচ্ছে। জিতেনবাবু বলেন, আমরা শিল্প বিরোধী নই, শিল্প হোক, কিন্তু এভাবে উচ্ছেদ কেন হবে? এ ধরনের সম্ভাবনার কথা মনে রেখেই সেতুর জমি অধিগ্রহণের সময় অতিরিক্ত ৫০ হেক্টর জমি নেওয়া হয়েছিল এবং কাঁটা তারের বেড়া দিয়ে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু বিজেপির সরকার আসার পর কাঁটা তার হাওয়া হয়ে গেছে। জিতেন চৌধুরী বলেন, সরকার আগে ওই জমি উদ্ধার করুক, কাজে লাগাক, এরপরও জমি দরকার হলে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া
যেতে পারে, এডিসির সঙ্গে কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে জমি নেওয়া যেতে পারে, কিন্তু এডিসি তো এসব কিছু জানেও না। এডিসির সিইএম রাধাচরণ দেববর্মাও বলেন, এ বিষয়ে এডিসিকে কিছুই জানানো হয়নি এ অবধি। দৈনিক সংবাদ দ্বিতীয় পাতা, ঘরে বাহিরে, ঘরে বসেই জগৎ দর্শন। দ্বাদশ শতকে সৌদির ইট চুরি হচ্ছে, নজর নেই প্রত্নতত্ত্ব বিভাগের। অল্প বয়সে কাজে অপশন নিলেন মাইক রোজহার্ট। 67,000-এরও বেশি স্কুলে এখনো বিদ্যুৎ নেই। নিষিদ্ধ হচ্ছে প্রি ওয়েডিং ফটোশুট, নাচা গানাতেও ফতোয়া জারি ভোপালে। আমজনতার সঙ্গে নিবিড় সংযোগ তৈরিতে বাংলায় চলো গ্রামে। আবর্জনার কাছে পৌঁছে যাবে স্মার্ট ডাস্টবিন, বিস্ময় আবিষ্কার ছাত্রদের। মহিলাদের জন্য বিশেষ বাসের পরিকল্পনা। 5টি মেডিকেল কলেজে স্নাতকোত্তর স্তরে আসন 800-রও বেশি বাড়ল। জামিয়ার ডিপ্লোমা ছাত্র 70 লাখি চাকরি পেল আমেরিকায়। দৈনিক সংবাদ 3-এর পাতা, শান্তি মিছিলের পর চাঙ্গা হলো বাজার। শিক্ষক আক্রান্ত, নিন্দা এটিটিএ এর। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খোয়াইয়ের বন্ধের দিন শিক্ষকরা যেভাবে হামলা শিকার হয়েছে এর তীব্র নিন্দা জানিয়েছে নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি এটিটিএ। শিক্ষাঙ্গনের শিক্ষকদের উপর আক্রমণ মানে সমগ্র শিক্ষকদের অপমান। রাজ্য সরকার যখন শিক্ষার স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে একের পর এক ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, তখন এই বন্ধের নামে শিক্ষকদের উপর আক্রমণ মানে ছাত্রদের স্বার্থের উপর আঘাত। এটিটিএ মনে করে যে কোনো আন্দোলনের শিকার যেন শিক্ষাক্ষেত্র এবং শিক্ষককুলের উপর না আসে, এ ব্যাপারে সরকারকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। বেয়ারার চেকের টাকা বেহদিশ, টালবাহানায় ব্যাংক রহস্য। ঐক্যের আহ্বান আমরা বাঙালির। রাজ্যের উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য না থাকলে উন্নয়ন ব্যাহত হবে, বক্তব্য প্রগতিশীল বাঙালি সমাজের রাজ্য সম্পাদক সুনীল মালাকারের। এক বিবৃতিতে শ্রী মালাকার জানান, সাম্প্রতিক ঘটনা প্রবাহ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। দিনের পর দিন অবরোধ, বন্ধ সবারই ক্ষতি করছে। তাছাড়া বাঙালি জনগোষ্ঠীর বিরুদ্ধে বহিরাগত আখ্যা দেওয়া হচ্ছে, এটাও ঠিক নয়। তিনি বলেন, উন্নয়ন ব্যাহত হোক এটা কাম্য নয়, দরকার ঐক্যের। ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি সম্বলিত এক স্মারকলিপি পাঠানো হয়েছে বলে তিনি জানান। শান্তি সম্প্রীতি রক্ষার আহ্বান সুসির। রাস্তা সংস্কারে শুভঙ্করের ফাঁকি। সোনামুড়া মেলাঘর সড়কে সংস্কার কাজ চলার কারণে বন্ধ যান চলাচল, দুর্ভোগ মানুষের। ফেন্সিডিল সহ গাড়ি আটক, ধৃত 2। চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত। শনিবার সারা রাজ্যে বিভিন্ন আদালতে 50টি চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়, যাতে সর্বমোট 5,125টি মামলার নিষ্পত্তির জন্য পেশ করা হয়। মামলাগুলির মধ্যে রয়েছে যান দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন মামলা, পারিবারিক সমস্যা, এনআই অ্যাক্টের মামলা, ব্যাংক লোন ও বকেয়া টেলিফোন মামলা, এমনকি ফৌজদারি বিভিন্ন মামলা রয়েছে। পেশ করা মামলাগুলির মধ্যে 785টি মামলার নিষ্পত্তি হয়। মোট 1,50,92,900 টাকা আদায় করা হয়েছে। প্রশাসনের আশ্বাসে ছন্দে ফিরছে 82 মাইল ও মনু এলাকা। পুলিশ জনগণ সম্পর্ক আলোচনা সভা। অগ্নিদগ্ধ গৃহবধূ। কদমতলা থানার অধীন লালছড়া গ্রামের 6 নং ওয়ার্ডে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম কৃষ্ণা নম, স্বামী অজিত নম। ঘটনার বিবরণে জানা গেছে, দিনমজুর এই পরিবারে বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে নানা পারিবারিক বিষয়ে অশান্তি চলছে। আজ সকালেও কথা কাটাকাটি হয়। স্বামী অজিত নম ঘর থেকে বের হয়ে যাওয়ার পর গৃহবধূ ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মহিলার চিৎকার শুনে এক নিকট আত্মীয় দরজা ভেঙে মহিলাকে রক্ষা করার চেষ্টা করে। সংবাদ দেওয়া হয় স্থানীয় প্রেমতলা অগ্নি নির্বাপক কেন্দ্রে। দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। শরীরের প্রায় 80% জ্বলে যায়। অগ্নিদগ্ধ মহিলাকে প্রথমে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা সংকটজনক, চিকিৎসকরা জানিয়েছেন। কল্যাণপুরে শান্তি বৈঠক। দৈনিক সংবাদ 5-এর পাতা। রাজনগর পঞ্চায়েত সমিতির উন্নয়ন পর্যালোচনা বৈঠক। সুখা মরশুমেও রাস্তা সংস্কার অধরা, চলাচলে চরম দুর্ভোগ। বেপরোয়া যান চালনায় দুর্ঘটনা বাড়ছে, উত্তরে উদ্বেগ।
একই রাস্তার জন্য দুটি ওয়ার্ক অর্ডার, তীব্র চাঞ্চল্য। একই সরকারি কাজের দুটি ওয়ার্ক অর্ডার ঘিরে খোদ সাতচাঁদ গ্রাম উন্নয়ন দপ্তরের ডিভিশন অফিসের রহস্যের দানা বেঁধেছে। সাবরুম রূপাচুরি ব্লকের অন্তর্গত দুর্গম উপজাতি অধ্যুষিত অঞ্চল হচ্ছে ঘাগরা বস্তি। ইন্দো বাংলা আন্তর্জাতিক সীমান্তের একেবারে অনুন্নয়ন গ্রাম। রাজ্যের মধ্যে নতুন জোট সরকার প্রতিষ্ঠিত হবার পরে বিশেষ করে পাহাড়ি এলাকার গ্রামীণ সড়কগুলিকে উন্নয়ন করতে ব্যাপক পদক্ষেপ হাতে নেওয়া হয় এবং রাজ্যের 8 জেলার জেলাশাসকরা যেন সমতল থেকে পাহাড়ের মধ্যে গিয়ে বসবাসকারী উপজাতিদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনে তার নির্দেশ দেয়। সেই মোতাবেক চলতি বছরের 26শে সেপ্টেম্বর দক্ষিণ জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এবং মহকুমার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বৈষ্ণবপুরে এক প্রশাসনিক শিবির করে তাতে মহকুমার দুর্গম গ্রামের উপজাতিরা তাদের অভাব অভিযোগের কথা বলতে খোদ দক্ষিণ জেলার জেলাশাসকের দরবারে হাজির হয়ে তাদের দীর্ঘ দশকের ক্ষোভের কথা বলতে গিয়ে বলেন যে তারা তাদের কিছুই চায় না, শুধু তাদের গ্রামের রাস্তাটা যেন সংস্কার করে দেওয়া হয়। সহজ সরল উপজাতি মহিলা পুরুষদের তাদের করুণ আবেদনটি শুনে সঙ্গে সঙ্গে সাতচাঁদ গ্রাম উন্নয়ন দপ্তরের উপস্থিত থাকা আধিকারিকদের বলেন যে এক্ষুনি গিয়ে রাস্তাটি দেখে যেন আসে। সেই মোতাবেক সাতচাঁদ আরডি দপ্তরের ইঞ্জিনিয়াররা গিয়ে ঘাগরা বস্তির গ্রামের মাপ যোগ করে ডিএমকে সব জানায়। ডিএম নির্দেশ দেয় যে পুরো 1 কিলোমিটার রাস্তা এস্টিমেট করে জেলা শাসকের অফিসে পাঠানোর জন্য। পরে সাতচাঁদ আরডি দপ্তর থেকে তা করে দক্ষিণ জেলার জেলা শাসকের কাছে পাঠালে জেলা শাসক দপ্তর থেকে উক্ত গ্রামীণ সড়ক নির্মাণের জন্য মোট 16,92,730 টাকা বরাদ্দ দেয়। সেই মোতাবেক রূপাইছড়ি ব্লক তা শুরু করলে ফের আরেকবার উক্ত গ্রামীণ সড়কের টেন্ডার করে বসে দক্ষিণ জেলার এডিসির বীরচন্দ্র মনুর জোনালের পূর্ত দপ্তর, যার ডিএনআইটি নাম্বার 05/EE/SD/BCM/2018-2019 700 মিটার কাজের মূল্য ধরা হয় 14,22,715 টাকা। দুঃখিত। দীর্ঘ দশক ধরে বৈষ্ণবপুর থেকে ঘাগরাপাড়া রাস্তাটি যখন কেউ করতে চায়নি, আজ একই গ্রামীণ সড়কের জন্য দুটি দরপত্র ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে খোদ জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের সাতচাঁদ আরডি ডিভিশন কাজ শুরু করে দিয়েছে, তাহলে হঠাৎ করে বিসি মনুর পূর্ত দপ্তর কেন এই রাস্তার জন্য দরপত্র আহ্বান করলো? আসলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে যে সমন্বয়ের অভাব রয়েছে তার স্পষ্ট চিত্রটা ধরা পড়ল। যেখানে জেলার জেলাশাসকের নির্দেশে কাজ করছে সাতচাঁদ আরডি ডিভিশন, সেখানে কি করে জোনালের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার না জেনে দরপত্র আহ্বান করে? না, তার পিছনে অন্য কোনো রহস্য আছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে। কারণ বিগত বামেদের শাসনে এইভাবে এক রাস্তাকে কয়েকবার সংস্কার দেখিয়ে কোটি কোটি টাকা বিগত বামেদের 5 বছরে হাফিজ করার হবার নজির এডিসি এলাকাতে রয়েছে। বর্তমানে এডিসি এখনো বামেদের দখলে। কৃষ্ণনগর গ্রামের জীর্ণ চেহারা উন্নয়ন হচ্ছে না, দুর্ভোগ গ্রামবাসী। নতুন বাজার ও জিরানিয়া শান্তি বৈঠক অনুষ্ঠিত। জলফা শঙ্কর মঠ মিশনে রক্তদান শিবির। দৈনিক সংবাদ 7-এর পাতা। বিশ্ব পরিক্রমা। সংখ্যালঘুদের প্রতি বৈষম্য পাকিস্তানের নিন্দায় রাষ্ট্রসংঘ। 2 ঘন্টায় 123টি টুইট করে নয়া রেকর্ড ট্রাম্পের। মার্কিন রাষ্ট্রদূতকে তলব তুরস্কের। সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নিতে হবে। দেশে ফেরার পর সূচিকে রাজস্বিক সম্বর্ধনা। অস্ট্রেলিয়ায় আগামী সপ্তাহে উষ্ণতম দিনের রেকর্ড। বন্দুক বুলেট চুরি আঁচি দিয়ে ক্রিসমাস ট্রি। নেপালে গাড়ি খাদে হত 13 তীর্থযাত্রী। সুদানের প্রাক্তন রাষ্ট্রপতিকে কারাদণ্ড। দৈনিক সংবাদ 8-এর পাতা। মুক্তিযুদ্ধের 48 বছরের মাথায় রাজাকারদের তালিকা প্রকাশ। কৈলাসহরে বেআইনিভাবে মদের দোকান পাইয়ে দেওয়ার উদ্যোগ। জেলা হাসপাতালের অসুস্থতার সরব উদয়পুর কংগ্রেস। পাবিয়াছড়া দ্বাদশে স্বচ্ছতার উপর বিশেষ কর্মসূচি। উদ্বোধন হল নয়া শ্মশান ঘাটের। ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না, ঢাকা। সম্পাদকের পত্নী বিয়োগ। প্রয়াত হলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা বর্তমান ত্রিপুরা পত্রিকার সম্পাদক সত্যজিৎ পুরকায়স্থের পত্নী এবং সাংবাদিক সঙ্গীতা পুরকায়স্থের মা ইন্দিরা ভট্টাচার্য। মৃত্যু
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তার স্বামী এবং এক কন্যা বর্তমান। দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভুগছিলেন তিনি। রবিবার দুপুর 3টা নাগাদ কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডের বাড়িতে আচমকাই অসুস্থতা বোধ করলে সেখানেই প্রয়াত হন। এদিন বটতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, প্রয়াত ইন্দিরা ভট্টাচার্য পঞ্চায়েত দপ্তরে কর্মরত ছিলেন। দৈনিক সংবাদ 9-এর পাতা। রেল ব্রিজ না থাকায় বিচ্ছিন্ন গ্রাম। নাশকতার আগুনে পুড়ল গাড়ি, অসহায়ত্বের পরিচয় দিল দমকল। গ্রিন ভ্যালি স্কুলে বিজ্ঞান মেলা। রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে কল্পতরু উৎসব। প্রতিষ্ঠা দিবসে নবপ্রান্তিকের পাশে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। স্বাস্থ্য কর্মচারী সংঘের সম্মেলন। দৈনিক সংবাদ 10-এর পাতা। মাঠে ময়দানে। জাতীয় ক্রিকেটে ফের কলঙ্ক। সৌরাষ্ট্র ইনিংসের হার ত্রিপুরার। কোচবিহার ট্রফি। সৌরাষ্ট্র 480, ত্রিপুরা 171, 148। জাতীয় ফুটবল আজ হিমাচলের সামনে ত্রিপুরা। রঞ্জি ট্রফি হরিয়ানা ম্যাচ। প্র্যাকটিস উইকেট ভেজা জিম করল মিলিন্দ্রা। কলকাতা ম্যারাথনে সেরা কেনিয়ার লিওনার্ড বাস্টেইনেস। সদর অনূর্ধ্ব 13 কোচিং সেন্টার ক্রিকেট। দশমীঘাট কর্নেল জুটমিল শতদল জয়ী। হেডমায়ার হোপ ব্যাটিং তাণ্ডব। সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ভারত 288, 8 উইকেট 50 ওভার। ওয়েস্ট ইন্ডিজ 291, 2 উইকেট 47.5 ওভার। নবম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট 22-এ। অনূর্ধ্ব 16 র্যাঙ্কিং টেনিস খেতাব মহারাষ্ট্রের দেবব্রতের। আজ গোকুলামের বিরুদ্ধে বাগান। বাদারঘাটে টেনিস মিট। দৈনিক সংবাদ 11 পাতা। মাঠে ময়দানে আরও কিছু বেশি। রানে ফিরলেন পান্ত, 4-এ সফল শেষ। চিন্তা কমল রাঠোরের। ম্যারাথনে নতুন রেকর্ড লিওনার্দো গুতিনির। নিজেকে গুলি করতে চেয়েছিলেন জেসুস। নাপোলির নতুন ম্যানেজার হলেন গাত্তুসো। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালকে চান রোনাল্ডো। দৈনিক সংবাদ 12 পাতা। প্রতিবাদের নামে তাণ্ডব চলছে বাংলার জেলায় জেলায়। ডিএম এসপির নেতৃত্বে শান্তি বৈঠক চায় জেএমএসিএবি। ত্রিপুরাকে সিএবির বাইরে না রাখলে এ রাজ্যে জনবিস্ফোরণ হবে, যা রাজ্যের জন্য মোটেও ভালো কিছু হবে না। রাজ্য নতুন করে বহিরাগতদের ওজন নিতে পারবে না। রবিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এমনই বললেন নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী জেএমএসিএবি নেতা জগদীশ দেববর্মা। তিনি বলেন, সিএবির গ্যারাকল থেকে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরের মতো রাজ্যকে রক্ষা করা হয়েছে। রাজ্যের ক্ষেত্রেও এই ধরনের ব্যবস্থা করা প্রয়োজন, কারণ ত্রিপুরার পরিস্থিতি সবচেয়ে শোচনীয়। আইএনপিটি সাধারণ সম্পাদক শ্রী দেববর্মা বলেন, সিএবির বিরুদ্ধে উত্তাল হয়েছে বাংলা সহ গোটা উত্তর পূর্বাঞ্চল। জেএমএসিএবির উদ্যোগে রাজ্যেও 3 দিনের বন্ধ হয়েছে। এরপরে সরকারের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে মুক্ত মঞ্চ বন্ধ স্থগিত রেখেছে। যৌথ মঞ্চের আহ্বায়ক অ্যান্টনি দেববর্মা বলেছেন, 12 ডিসেম্বর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তাদের বৈঠক হয়। বৈঠকে সিএবি বিরোধী যাবতীয় বিষয়গুলি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে মেলে ধরা হয়। মন্ত্রী যথেষ্ট গুরুত্ব দিয়ে যাবতীয় বিষয়গুলি শুনেছেন। তিনি জানান, এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু পরবর্তী সময়ে যৌথ মঞ্চকে জানানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। শ্রী দেববর্মা জানান, সিএবি বিরোধী আন্দোলনের জেরে নিহত মন্ত্রী লাল কাইপের বাড়ি ঘুরে এসেছে জেএমএসিএবির একটি প্রতিনিধি দল। তার প্রেক্ষিতে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিহতকে শহীদ আখ্যায়িত করে তার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানানো হয়েছে। সেই সাথে তার পরিবারের একটি সরকারি চাকরি দিতেও বলা হয়েছে। কাইপের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করলেও মঞ্চ তা মানতে নারাজ। তাদের বক্তব্য, এই ঘটনা রবি লিটন হত্যাকাণ্ডের মতো বানানো। যৌথ মঞ্চের নেতৃত্ব এদিন শান্তি সম্প্রীতি বজায় রাখার গুরুত্বারোপ করেছেন। তবে তারা জেলাশাসক এবং এসপির নেতৃত্বে এই ধরনের বৈঠক আয়োজনের দাবি জানিয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে আইপিএফটি ত্রিপুরা দলের নেতা বিনয় দেববর্মা সহ অন্যরা ছিলেন। বামেদের দুর্বল শিক্ষা ব্যবস্থায় চাকরি প্রার্থীদের সমস্যায় ফেলেছে দাবি মুখ্যমন্ত্রীর। অমরপুরের লোকনাথ মন্দিরে উৎসব 19 থেকে 22-এ। পঞ্চম দিনেও বন্ধে বিচ্ছিন্ন কাঞ্চনপুর, বাড়ছে বিপন্নতা। পুলিশের এসআই এএসআই স্তরে 24 জন বদলি। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ABC নিউজ এইচডি লাইভ, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা সবাই একযোগে প্লাস্টিক ও পণ প্রথা বর্জন করি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাম্বাই, নমস্কার, খুলখা।